আমার নাম আবির সোম। আমি একজন শিল্পী, গ্রাফিক ডিজাইনার এবং আমি সৌহার্দ্য সোম তিতিম। আমি ওর বাবা। সৌহার্দ্যর বয়স এখন 3.5 বছর। ও 3 বছর বয়স থেকে ব্রাইটাল লাইফ স্কুলে আসা শুরু করে। করোনার সময় 2020 সালের অক্টোবরের 7 তারিখে তিতিম আমাদের ঘর আলো করে জন্মগ্রহণ করে। তো ওর জন্মের সাথে সাথে আমাদের বাসার পরিবারের সবাই, আমার বাবা মা, তিতিমের মা, আমরা স্বাভাবিকভাবে খুবই খুশি হই। এবং ছোটবেলা থেকেই দেখা যায় যে তিতিম খুবই মিউজিক, এই জিনিসটা খুবই পছন্দ করতো। তো সবসময় আমরা ওকে আসলে ওর পছন্দের মিউজিকের মধ্যে বড় করি। তারপর একটা সময় দেখা যায় যে ওর 18 মাস বয়স থেকে ও আমাদের নামে রেসপন্স করা বা একই কাজ বারবার করা, গোল গোল ঘোরা, এই জিনিসগুলো আসলে ও শুরু করে। তো তখন আমরা প্রথম ওর মা একটু চিন্তিত হয়ে যায় এবং আমরা ডাক্তারের কাছে দেখিয়ে তখন আমরা বুঝতে পারি যে তিতিম আর 10টা বাচ্চার মতো না, সে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো স্বাভাবিকভাবে যা হয়, এরকম একটা খবর যখন পরিবারের সবাই শোনে, সো সবাই বলে যে না না, এরকম টেনশন করার কিছু নাই, ছোটবেলায় অনেকেই এরকম হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমরাও ওটা ভেবে কিছুদিন ওকে একটা নর্মাল কিন্ডারগার্টেন বা একটা প্লে স্কুলে দেই। তো সেখানেও সবার সাথে ভালোই ছিল, কিন্তু যেটা সমস্যা দেখা যায় যে তিতিম অন্যদের সাথে ওভাবে কমান্ড বুঝে কাজ করতে পারতেছে না। সব বাচ্চারা একসাথে খেলতেছে, তিতিম হয়তো বা সাইডে খেলতেছে, বা ওর মা বাইরে থাকতো। দেখা যেত যে টিফিন টাইমে যখন বের হতো বা স্কুল টাইমে যখন বের হতো, ওর টিচাররা ওকে পানি খাওয়াতে পারেনি, কারণ অন্যান্য বাচ্চারা তো পানি খেতে চাইলে বলতে পারে যে আমার পিপাসা পেয়েছে, আমাকে পানি দাও। বাট তিতিম এই বেসিক যেই চাহিদাগুলা, এগুলো বলতে পারতেছিল না। সো ওখানে আমরা ওকে 2 বছর বয়সে দেই। তারপর ওখানে প্রায় 1 বছর কাটানোর পরে ওর যখন 3 বছর বয়স, তখন আমি এবং ওর মা ডিসিশন নেই যে না, ওকে আমরা এমন একটা স্কুলে দিব যেখানে ওর স্পিচ বা ওর কমান্ড বা ওর এই সেন্সরি যে সমস্যাগুলো আছে, এগুলোকে ফোকাস করে আর কি ওর কাজ করানো হবে, এবং ও যাতে ওর নিজের জিনিসগুলো, নিজের চাহিদাগুলো প্রকাশ করতে পারে, ওই বিষয়টা মাথায় রেখে ওকে পড়াশোনা করানো হবে। তো তারপর আমরা 2-4টা অনেক স্কুলের খোঁজ নেই, বাট আমাদের বাসার খুবই কাছে ব্রাইটাল লাইফ স্কুল, এবং আমরা ফেসবুকে, গুগলে এটার রিভিউ দেখি এবং সামনাসামনি এসে আমরা কথা বলি। আর আরেকটা জিনিস বলবো যে তিতিম ফেইড বাংলাদেশে অনেক আগের থেকেই থেরাপি নেয়। সো থেরাপি নিতে নিতে আমরা ব্রাইটাল লাইফ স্কুলের কথা জানতে পারি। সো তখনই আমরা ডিসিশন নেই যে আমরা ব্রাইটাল লাইফ স্কুলেই ওকে আসলে ভর্তি করাবো। ছোট থেকেই তিতিম একটু ঘর কোণে ছিল। ও বাসার লোকজনদের সাথে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতো। বাইরে কিংবা বাইরের মানুষের সাথে খুব একটা সে স্বাচ্ছন্দ্য বোধ করতো না, বা দেখা যেত যে একটু নয়েজি সারাউন্ডিং এ নিয়ে গেলেও কান ধরে কান্নাকাটি করতো। সো তারপর আমরা যেটা ডিসাইড করি, এখানে থেরাপিস্ট এবং ওর টিচাররা ওর একটা অ্যাসেসমেন্ট করে আমাদেরকে জানায় যে এই কাজগুলো ওর সাথে করতে হবে। এর আগের থেকেও আমরা আসলে ওকে প্রচুর বাইরে নিয়ে যাওয়া, শপিং মলে নিয়ে যাওয়া, তারপর দোকানে, বাজার ঘাটে, এই জায়গায় নিয়ে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো রেগুলার করতাম। কিন্তু ওর অ্যাসেসমেন্টের পর আমরা একটা প্রপার গাইডলাইন পাই যে এই বিষয়গুলোতে ওর বেশি আমাদের ফোকাস করে কাজ করতে হবে। যেরকম সেন্সরি ইস্যুর জন্য ওর খালি পায়ে ঘাসে হাঁটতে হবে, ময়দা বা চালের গুঁড়া দিয়ে ওর হাতের কাজগুলো করতে হবে। সো আমরা ওভাবে বাসায় টিচারদের গাইডেন্স অনুযায়ী একটা রুটিন করে আমরা ওভাবে ওকে স্লাইম দিয়ে, বালি দিয়ে, ঘাসে, তারপর এমনকি ইভেন স্কেটিং এর কথা, ওটা আমরা শুরু করতে পারিনি গরমের জন্য, কয়েকদিনের মধ্যেই শুরু করব। সো এই জিনিসগুলো আমরা একটা গাইডেন্স পেয়ে আমরা ওভাবে কাজ করা শুরু করি। এবং প্রথম আমি বলবো যে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ
খুবই ডিফিকাল্ট ছিল ওই সময়টা ওকে বাইরের এসে অ্যাডজাস্ট করতে, প্রতিদিন ওকে বাইরে নিয়ে যাই করতে। এখনো আমরা নিয়ে যাই, বাট এখন সে খুবই আগের থেকে খুবই বেটার অবস্থায় আছে। এখন সে বাইরে যায়, অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। আগে দেখা যেত যে 5 মিনিটের মধ্যেই সে বাসায় ফিরতে চেত, এখন সেই ধৈর্যটা মোটামুটি তার এখন 20 থেকে 25 মিনিটে গেছে। অন্যান্য বাচ্চাদের সাথে, এমনকি বড়দের সাথেও সে নিজ থেকে কথা বলে, হাই ফাইভ দেয়। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো, তার সিটিং যেই টাইমটা ছিল সেটা আগে অনেক কম ছিল। স্কুল করার পরে এবং অন্যান্য কাজ ওর বাসায় এবং বাইরে করানোর পরে ওর সিটিং টাইমটা এখন অনেক বেড়ে গেছে। স্কুলে দেওয়ার পর তিতিম প্রথম যেই সমস্যাটা ফেস করে সেটা হলো একটা টাইমে উঠে দাঁত ব্রাশ করে নাস্তা টাস্তা খেয়ে সকাল সকাল স্কুলে আসা। তো প্রথমে দেখা গেছে যে প্রথম 1-1.5 মাস ও লেট করে আসতো, ঠিক টাইমে আসতে পারতো না। সো তখন এখানে মিসরা বলল যে চেষ্টা করবেন যাতে ও অ্যাসেম্বলি থেকেই স্কুলে থাকে, কিন্তু অ্যাসেম্বলি মিস হয়েছে বলে যে স্কুলে আসবে না এরকম না। প্রথম ও আসবে, খেলবে, এতটা জোর প্রথমেই দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে সে অ্যাডজাস্ট হয়ে যাবে এই ইসের সাথে। তো পরবর্তী যেটা হয় 2 মাসের মধ্যে এখন সে ঠিক টাইমে উঠে এবং সে নাস্তা টাস্তা খেয়ে ওর যিনি আপা, রাজি আপা, ওনার সাথে টাইমলি স্কুলে আসে এবং স্কুলে কাজ করার পরে বাসায় গিয়ে সে তার মিউজিকের প্রতি যেহেতু খুবই ইন্টারেস্ট, সে প্রায় তার দুপুরে খাওয়ার আগ পর্যন্ত, মানে 12টা থেকে 1টা পর্যন্ত সে তার কিবোর্ড বাজায় আর কি। ওখানে সে টানা 1 ঘন্টার মতো সে নিজের মতো করে মিউজিক করে এবং পরবর্তী সে খেয়ে দিয়ে ঘুম দেয় এবং বিকালে আবার আমরা, ও ঘুম থেকে ওঠার পরে আবার ওর মা অফিস থেকে আসার পর ওকে রেডি করে আমরা আবার ওকে বাইরে বিভিন্ন জায়গায় খেলাতে নিয়ে যাই। আজ বিশ্ব বাবা দিবস, তাই আমি পৃথিবীর সকল বাবাকে অভিনন্দন জানাতে চাই এবং বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা, যে আমাদের এই জার্নিটা একটু অনেক বড় এবং অনেক চ্যালেঞ্জিং, তো সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের তো একদমই হাল ছাড়া যাবে না এবং আমাদেরকে দৃঢ় মনোবল নিয়ে আমাদের বাচ্চার সাথে এই যুদ্ধটা জয় করতে হবে। বাবা হিসেবে আমি অবশ্যই আমার শিশুকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, বাট এটাও ঠিক যে শুধু এই জার্নিতে শুধু আমি একা না, আমার স্ত্রী, আমার বাবা মা এবং তিতিমকে যিনি পালেন, আমাদের প্রত্যেকের এখানে অবদান আছে এবং এই প্রত্যেকের অবদানে আমরা তিতিমকে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা খুবই আশাবাদী। এবং ব্রাইটার লাইফ স্কুলকেও অনেক ধন্যবাদ যে আমাদের একটাই চাওয়া যে আমরা সকলে মিলে এই জার্নিটা যাতে সফল করতে পারি।